যে সবকিছুরই একটা অভ্যেস হয়ে যায়। আমি এত ছুরি খেয়েছি পেছন থেকে যে সহ্য হয়ে গেছে। আমি তার আগে নিজেকে শক্ত করে নিই, ছুরিটা এসে বাম্প করে বেরিয়ে যায়। আমার প্রথমটা খারাপ লাগতো যে আমি কাল অব্দি কাজ করে এলাম, হঠাৎ আজ থেকে কি আমার ডেট কই, আর ডেট নেই তো নেই। আজকে 217 দিন বোধহয় আমি বসে আছি। 55 থেকে 65 বছরটা না খুব মানে ইনসিকিউর বয়স, বাড়িতে বলো বাইরে বলো সব জায়গায়। তুমি এবার রিটায়ারের দিকে যাচ্ছ। আমাদের ছোটবেলায় কিন্তু আমাদের বুড়ি বলতো, এখন আমরা সেজে গুজে ঘুরে বেড়াচ্ছি, বুড়ি টুড়ি নিজেরা জানি বুড়ি, কিন্তু বাইরের লোক অতটা বলতে পারে না। কিন্তু তোমাকে বুড়ি করে দেবে তোমার বাড়ির লোক। কি সামনে যতই দিদি 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 করুক, আমি বুঝলাম ভীষণ কুকুরের মতো গন্ধ পাই। তুমি যতই আমার কাছে হেসে হেসে আসো, তবে আমার দোষ হচ্ছে আমি গন্ধটা পেয়ে তোমার কাছ থেকে সরে যেতে পারি না। বর্তমান সময়, পরিস্থিতি, কাজের জায়গা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে আমাদের ভাবনা চিন্তা আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়। কিন্তু বহু মানুষ আছেন যারা কম্প্রোমাইজ করেন না, সেই কারণে অনেক কিছু হারান। কিন্তু যেটা হারান না সেটা হলো নিজের প্রতি সম্মান, মাথা উঁচু করে বাঁচার একটা আনন্দ এবং দিনের শেষে শান্তির ঘুম। ঠিক তেমনই একজন মানুষ আমার সঙ্গে আজকে রয়েছেন তনিমা সেন। তনিমাদি, ওয়েলকাম। আমরা রয়েছি ইয়েলো টার্টলে এবং কথা বলছি সুন্দর সুন্দর হলুদ পোশাক পরে। এটা কিন্তু আচমকা হয়েছে, আমি একটা হলুদ শাড়ি পরে এসে নেমে দেখছি ও একটা হলুদ জামা পরে। সত্যি কি অদ্ভুত। নামও হচ্ছে সত্যি। কেমন আছেন দিদি আগে সেটা বলুন। এটা হচ্ছে যারা একটু তার কাটা হয় তারা ভালো থাকে, আমি সবসময় ভালো থাকি। তাই কিন্তু মানুষ তার কাটা হতে পারছেন না, তাহলে এটাই মানে সকলেরই এত কমপ্লেন্স জীবন নিয়ে সবকিছু নিয়ে, সেটা হতে পারছেন না আপনি। আপনার বোধহয় কোনো অভিযোগ নেই, সেই জন্যই আমি দারুণ খুশি। তার বিরুদ্ধে অভিযোগ করবো, সব অভিযোগ নিজের বিরুদ্ধেই জমা হয়ে আছে। সত্যি একদম তাই। যত কিছু বোকামি করেছি, যত কিছু করেছি, সব নিজেই করেছি, কারোর বুদ্ধি নিয়ে করিনি। অত আমি আমাকেই দায়ী করে, নিজেকে দায়ী করে আর লোকের সামনে বুক ফুলিয়ে বলি কি করে, ধামা চাপা দেওয়াই ভালো। এই যে কথায় কথায় বলে রেকটিফাই ইয়োরসেলফ ফার্স্ট, এটা বোধহয় প্রতিনিয়ত আমরা করি না, কিন্তু এটা আপনি কি প্রতিনিয়ত করতে থাকেন দিদি? এই যে বলেন যে নিজেই নিজের সিদ্ধান্তে সবকিছু করেছি, তাই ভুল হলে সেটা আমার দোষ, এবং জয় হলে আমি নিজে জানি যে আমি করে ফেলেছি। কিন্তু আমার আশেপাশের লোক যারা থাকে, আমি বাইরের লোকদের কথা বলবো না, ধরো আমার ঘর সংসারের লোক যারা আছে, তারা হচ্ছে সব বাঙালি কাঁকড়া, বুঝেছো? যে আমি কোন একটা কাজে ঝাঁপিয়ে পড়তে গেলে তাদের ধারণা গেল 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 রব একটা তুললো, যে আবার একটা ভুল কাজ করে ফেললো। মানে সঠিক কাজটা করছেন মানে সেটা ভুল কাজই করছেন। হ্যাঁ, আসলে একটু দুঃসাহসিক কাজ করে ফেলি, সেটা না একটু সাধারণ ঘরে মেনে নেওয়া প্রবলেম আছে, আমি বুঝতে পারি যে প্রবলেম আছে। এবার যখন আমি জিতে যাই, তখন এই পেছনে দাঁড়ানোর ব্যাপারটা তারা বলে যে আমরা তো পেছন থেকে তোমাকে সাপোর্ট করেছি। আমি আর তখন ঝগড়া করি না যে কোথায় করলি বাবা, কিন্তু যেই একটু ল্যাংকে পড়ি তখন রেড়ে রেড়ে করে সব তেড়ে আসে, বারণ করেছিলাম তোমাকে। আমি কিন্তু চুপচাপ থাকি, আমি চুপচাপ থেকে 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 ঠিক সেই জায়গাটাকে গুটিয়ে নিয়ে, ধরো আমাদের রান্নার ব্যাপারে যেরকম হয়, দিও না নুনটা একটু বেশি হয়ে গেল, এই নুনটাকে কমাবার দায়িত্ব তো আমারই। বেশি দিয়ে ফেলেছি ঠিক আছে, সেটাকে কমাতে করতে হবে। সেটা কিন্তু এই যে দুঃসাহসিক কাজ প্রায় মাঝে মধ্যেই চলতেই থাকে আপনার জীবনে, এত সাহসী কি ছোটবেলা থেকেই দিদি? মানে এই সাহসটা সবসময়? হ্যাঁ, একটা কথা আছে যে চালাকরা যেখানে যেতে ভয় পায়, বোকারা সেখানে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আমি নিজেকে খুব একটা বোকা ভাবি না, এটাই ভাবাটাই স্বাভাবিক আর কি। একদম বোকারা নিজেকে বোকা ভাবে না, পাগলেরা নিজেকে পাগল ভাবে না। কিন্তু দুঃসাহসী আমি ছোটবেলা থেকেই। সত্যি আমাদের সময় একটা দুঃসাহস, ধরো প্রথম দুঃসাহস হচ্ছে আমার বন্ধুরা সব ছেলে বন্ধু, দু একটা মেয়ে, পাড়ার ছেলেরাই সব। এবং আমার খেলাধুলো বড় হওয়াটাই পাঁচিল বেয়ে। আমাদের বাড়ি ধরো উত্তর কলকাতায়, একদম উত্তর কলকাতায়, সেখানে না বাড়িগুলো সব পুরোনো দিনের বাড়ি, তো পাঁচিলে পাঁচিলে লাগাবো। আমাদের একটা খেলা ছিল
যে এই ছাদের পাঁচিল বেয়ে বেয়ে ওই ছাদে গিয়ে মানে একবার যদি নিচের দিকে কেউ পড়তো তার বাঁচার কোনো পথ ছিল না। 3 তলা থেকে 4 তলা বাড়িগুলো। হ্যাঁ, এই জন্য প্রচন্ড মার খেয়েছি ছোটবেলা থেকে, প্রচুর। আর সেই সময় কেউ বকতে পারতো না, যে বকলেই হাত ছেড়ে দেবো, পড়ে যাবো। শুধু নিচে অপেক্ষা করতো কখন এগুলো ডিঙিয়ে ডিঙিয়ে নামবো, তারপরে মেয়েদের অক্ষর পেঁদাবে। তো এটা ভয়ঙ্কর সাহস, এটা ভয়ঙ্কর সাহস। ওই বললাম একটু তখন পড়ে যাওয়ার বোকামিটা ছিল না, তাই। তারপরে ভয়টাই ছিল না আসলে। হ্যাঁ, ভয়ই ছিল না। এবার যখন দেখলাম একটু বড় হতে হতে যে পড়ে তো যাইনি, তখন সাহসটা বাড় গেল। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তো পড়ে যাওয়ার, মুখ থুবড়ে পড়ার সেটার প্রবণতা আরো বেশি বাড়ে, সেটা আরো আমরা পড়ি এবং সেখান থেকে ওঠা অনেকটা কষ্ট হয়। ছোটবেলায় যত সহজে উঠতে পারি, বড় হলে কিন্তু উঠতে পারি না। সেটা একদম ঠিকই কথা। দুটো ব্যাপার আছে আমার জীবনে। সেটা হচ্ছে একটা, আমাদের বাড়িটা খুব হাসি খুশি বাড়ি ছিল। আমার সেজো কাকা বিশেষ করে সারাক্ষণ হই হুল্লোড় হাসি দেয়। তারা বিয়েটা করেনি, মেজো আর সেজো বিয়েটা করেনি, আমাকে খুব ভালোবাসতো। আমাদের সবাইকে নিয়ে সংসার, একটা একান্নবর্তী পরিবার বলতে যা বোঝায় তাই। এবং আমাদের পাড়াটাও একান্নবর্তী পরিবারের মতো ছিল। সেটাও একটা পরিবার, সেটাও একটা পরিবার। কার বাড়িতে ইলেকট্রিকের লাইন কাটতে আসছে, তাদের বাড়িতে টাকা নেই, আরেকজনরা গিয়ে টাকা দিয়ে দিল, কারেন্ট দিয়েছে। এগুলো ছোটবেলাকে দেখে দেখে আমি বড় হয়েছি। অতএব এখন যারা ওই গা এড়িয়ে সরে যায় না, আমি ঠিক তাদের মতো হতে পারি না। এবার হয়েছে কি, আমার সংসারটা ধরো আমার একার সংসার হয়ে গেছে, আমি আমার বর সংসারটা করছিলাম। যখন শাশুড়ি টাশুড়ি ছিল আলাদা কথা, যেখান থেকে বেরিয়ে এসে আমরা করতে শুরু করেছি। এবার না ওই জিনিসগুলো আমার মাথায় রয়ে গেছে, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের ইয়েতে এগিয়ে যাওয়া। এবার যদি আমার কাছে কেউ না আসে, তখন মনে হয় এলো না কেন, ব্যাস এইটুকুই মনে হয়। কিন্তু তার বেশি মনে হয় না যে আমি তো করেছিলাম, ও কেন এলো না, এরম নয়। প্রত্যাশা রাখেন না, একদমই রাখি না। এটা না স্বভাব আর কি, এটা কোনো ইয়ে নয়, নিজেকে এত মহান কিছু ভাবি না। এটা দিলাম স্বভাবই হয়ে গেছে। তো মা বাবা কাকারা বাড়িতে ভীষণভাবে, বিশেষ করে মা বাবা ওই খুব উৎসাহ দিত সব ব্যাপারে আর কি। মানে লেখাপড়াতে উৎসাহ দিয়ে পারিনি ইয়ে করতে আমাকে, ভালো কাজে, কিন্তু লেখাপড়াটাকে আমি কোনোদিন ভালো কাজ বলে ধরিনি। ওইটাই ভেবেছি যারা করে তারা খুব বোকা। কারণ আপনি আসল শিক্ষায় শিক্ষিত, যা বুঝলাম। আমি যা জানি না আসল শিক্ষা, কিন্তু ওই যে 6খানা পাতা পড়ে একটা নম্বর পাবো, আমি একদম বিশ্বাস করি না। তার থেকে মোটা মোটা বই গিলে ফেলা অনেক সহজ, যেটাকে আমার পরীক্ষা দিতে হবে না, পরীক্ষা দিচ্ছি আমার নিজের কাছে। একদম, এইটাই আমি আছি। তো যেটা বলছিলাম যে বড় হলে তো আঘাতটাও বেশি লাগে, উঠে দাঁড়ানোটাও কঠিন হয়ে যায়, এবং নিশ্চয়ই এরকম সাহসী কাজ করতে গিয়ে অনেকবার পড়েছেন। হ্যাঁ, পড়াটার কোনো ব্যাপার নেই, এমনিতেই আমি স্লিপ খাই সর্বদা। পা একটু এদিকে ওদিক পড়লেই ধারাস করে পড়ি, পড়ে উঠে দাঁড়াই, একটু এরকম করি, আবার হাঁটতে চলি। ঠিক জীবনটাও আমার ওরকমই। আমি কাজ করব ভাবি যে এটা করলে আজকে একটা বুদ্ধি অনেক কাজ দেখিয়ে দেবো লোকের কাছে, যথারীতি ঝাড় খেলাম। খেয়ে এবার মাথাটা আমার এত পরিষ্কার হয়ে গেছে না, ওই ঝাড়টা থেকে বেরোবো কি করে। যারা ঝাড় দিয়েছে তারা ভেবে পায় না যে এটা বোকাশোকা বা একদম বয়স্ক মহিলাকে এতখানি ঝাড়লাম, বেরিয়ে এলো কি করে। কিন্তু দিদি, এই যে আমি বলছি যে এই ধরনের নানান ভাবে বিশ্বাস করছেন এবং পিঠে ছুরি মারা, সেটা তো হয়েই চলে, হয়েই থাকে। সেটা কতটা সহ্য করতে পারেন, সেটা কতটা বাঁচিয়ে উঠতে পারেন, এবং কতটা সম্মুখীন হন এরকম ঘটনার? এখন আসলে হয় না যে সবকিছুরই একটা অভ্যেস হয়ে যায়। আমি এত ছুরি খেয়েছি পেছন থেকে যে সহ্য হয়ে গেছে। আমি তার আগে নিজেকে শক্ত করে নিই, ছুরিটা এসে বাম্প করে বেরিয়ে যায়। সত্যি কি এতটা শক্ত হতে পেরেছেন? মানে আমরা মানুষেরা পারি বলে, যদিও কষ্ট আঘাত পেতে পেতে মানুষ পাথর হয়ে যায়। সত্যি শক্ত হয়ে যায়। হ্যাঁ, পারি। কিন্তু একটা জিনিস আমার রয়ে গেছে, এটা হচ্ছে দুর্বলতা। মানে কারোর প্রতি দুর্বলতা, ওইটা আমাকে এখন ওভারকাম করে নিতে হবে, না হলে ঝাড় খেতে হবে। এই যে বয়সটা এসে পৌঁছেছি না, এখন আর আদিক্ষেতা করে জীবনটাকে নেওয়ার কোনো মজা হয় না। কারণ আমি জানি না কতদিন বাঁচবো। 60 পার করেছি। আগে বলতাম যে সেই 7টা বছর পার করেছি বাপ কাকাদের পুণ্য ফলে, ওদের অন্ধ করে এবার বুঝি পটল তোলে, একদম সেই রকম। কিন্তু এখন তো দেখছি 60 পার করে লোকেরা
নতুন করে জীবনে ঝাঁপাচ্ছে। ঠিক। জীবনে ঝাঁপাচ্ছে বলতে যে আমি বিয়ে থা করে ঝাঁপানোটাকেই ঝাঁপানো বলছি তা নয়। আমি তো দেখছি কত বয়স্ক পুরুষদের কথা বাদ দাও, মহিলারা 65 বছরের বয়স তারা বাইরে বেড়াতে চলে যাচ্ছে, একলা একলা সমস্ত কিছু করছে, ঝাঁপিয়ে পড়ছে। তা তারা যদি পারে আমরা কেন পারবো না? একদম একদম। কিন্তু যেটা বলছিলাম কাজের ক্ষেত্রে, এই যে কাজটা এখন এই মুহূর্তে তনিমা সেনের মতো অভিনেত্রীকে আমরা পাচ্ছি না, যেটা সত্যি টলিউডের জন্য। এর আগেও একাধিক শিল্পীদের ক্ষেত্রে বলেছি, মানে সিনিয়র শিল্পীদের মতো আপনাদের মতো, টলিউডের জন্য কিন্তু এটা ক্ষতি বড়, যে আপনাদের মতো অভিনেত্রীদের পর্দায় দেখা যাচ্ছে না। কেন দিদি? মানে এটা বেশ কিছুদিন এবং একটা ধারাবাহিকের মাঝপথে আপনাকে আর দেখা গেল না, সেটা পুরোটাই একটু যদি বলেন। দেখো, কেউ কেউ বলছে যে আমি একটু বেশি ফটর ফটর করেছি তাই জন্য দেখা যাচ্ছে না। কেউ বলছে যে নিজেরা ভেতরে ভেতরেই নিজেদের ছুরি মারা হয়েছে। তো আমার প্রথমটা খারাপ লাগতো যে আমি কাল অব্দি কাজ করে এলাম, হঠাৎ আজ থেকে কি আমার ডেট কই? আর ডেট নেই তো নেই, আজকে 217 দিন বোধহয় আমি বসে আছি। হ্যাঁ, তা এবার প্রায় আর কয়েকটা দিন হলে এক বছরের কাছাকাছি চলেই যাচ্ছি। তো 362 দিনে যদি ওর পার করে দেবো আমি জানি। তাই এর মাঝখানে একটা কাজ পেয়েছি, সেটা ওরা বলেই ছিল যে তুমি কি করবে, এটা কিন্তু একটা ক্যামিও চরিত্র। আমি বললাম হ্যাঁ করবো। সেটা হচ্ছে তেঁতুল পাতাতে একটা জাজের রোল পেয়েছি, বেশ মজা লাগলো কাজটা করতে। তো কিন্তু এই যে বসিয়ে দেওয়া, এটা থেকে কিন্তু আমি হাই হাই না করে শিক্ষা নিলাম। প্রথমটা হচ্ছে শিক্ষা, যেটা একটু অহংকার। আমি যখনই রাস্তায় বেরোচ্ছি, তোমার মতো অনেকেই আমাকে প্রশ্ন করছে কি দেখতে পাচ্ছি না কেন, এই যে আমি একটা জায়গা করেছি আমাকে দেখতে পাচ্ছি না কেন বলে লোকেরা জিজ্ঞেস করছে, সেটা আমার একটা অহংকার, অলংকারও বটে একদম। আরেকটা হচ্ছে অভিনয়টা আমার ভীষণ ভালো লাগে, তো বটেই ভালো লাগবে, এত বছর আমি কাজ করতাম না। আর অভিনয়টা করেছি বলে, বিশেষ করে টিভিতে কাজ করেছি বলে আমি এতটা জনপ্রিয় হয়েছি। লোকের ঘরে ঘরে বসে বসে লোকে আমাকে দেখেছে। তো এবার আমাকে ডাকছে না যখন, আমি না 2-4 জনকে বলেছি, মিথ্যে কথা বলবো না, তাদেরই বলেছি যারা আমাকে একসময় ডেকেছিল কিন্তু আমি অন্য কাজ করছিলাম বলে যেতে পারিনি, তাদের আমি বললাম যে আমি কিন্তু এখন ফাঁকা আছি, তোমরা নিতে পারো। তো তাদের কাছে হয়তো চরিত্র নেই, আমি জানি না, তারা নেয়নি কেউ। হ্যাঁ গো করেছে কিন্তু নেয়নি। কিন্তু এখানে আমার পুরনো পার্থ সেন পরিচালনা করতে আগে, তো ওদের ওখান থেকে এমনি আমি ওদের বলিনি, কিন্তু নিজেরাই আমাকে চরিত্র বুঝে ডেকে নিবে, অন্য চরিত্র কিন্তু ডেকে নিবে। এবার হলো কি, আমার একটা, আমি একটু লিখি টিকি জানো তো, বই বের করেছি, সেই বই সাংঘাতিক ভাবে বিক্রি হয়ে গেছে। তখন আমার মনে হলো আমি যদি আরেকটু কিছু কাজ করি, কারণ দেখো 55 থেকে 65 বছরটা না খুব মানে ইনসিকিউর বয়স, বাড়িতে বলো বাইরে বলো সব জায়গায়। তুমি এবার রিটায়ারের দিকে যাচ্ছ। আমাদের ছোটবেলায় কিন্তু আমাদের বুড়ি বলতো, এখন আমরা সেজে গুজে ঘুরে বেড়াচ্ছি, বুড়ি টুড়ি, নিজেরা জানি বুড়ি, কিন্তু বাইরের লোক অতটা বলতে পারে না। কিন্তু তোমাকে বুড়ি করে দেবে তোমার বাড়ির লোক। আমি জানি আমার বাড়ির লোক দেখছে এটা, তাও আমি বলছি তোমাকে বুড়ি করে দেবে। তুমি তো এটা পারবে না, তোমার কি এই বয়সেও এটা করার ইচ্ছে? তোমার কি এত রিস্ক নেবার আছে এই করা? এবার এই বয়সে যদি আমি সুস্থ থাকি এবং আমার মগজটা যদি সুস্থ থাকে, তখনই আমার না একটা ভেঙে পড়ার সময় আসে যে তাহলে কি আমি পারবো না। তা এবার আমার মতো তেটে আত্মবিশ্বাসী কজন হতে পারে বলো, যে না আমি করে দেখিয়ে দেবো, তাতে যা হবে যা, এতদিন তো রোজগার করেছি, এতদিন মাথা তো উঁচু করে হেঁটেছি, দুবার যদি ধারাস করে পড়ি ও হামাগুড়ি দিয়ে উঠে দাঁড়াবো, ঠিক যা হবার হবে। ব্যাস এই অবধি করার পর আমি এরকম ভাবেই আমার বয়সী যারা আছেন, আমার থেকে বড় যারা আছেন, তাদের সবাইকে আমি বলছি যে আপনারাও কিন্তু এইভাবেই মাথা তুলে বাঁচুন। যে নিজেরা, সংসার থেকে তো কোনোদিন কেউ রিটায়ার করে না। বাবা রিটায়ার করে বাড়িতে এলো, বাবার জন্য গরম চাটা এলো, বাবা তুমি এতদিন কাজ করেছো, তুমি এতদিন খেটেছো, কিন্তু মায়ের যে কোনো রিটায়ারমেন্ট নেই, সেটা নিয়ে কেউ ভাবে না, কোনো ছুটি নেই, সারা জীবনে কোনো কিছু নেই, আর রিটায়ার করারও জায়গা নেই। অতএব এটা তো আমি শুধু নয়, আমি, আমার মা, আমার দিদিমা, আমার মেয়ে, আমার যারা পরবর্তী, তবে একটা কথা কি আমি বলছি, আমি কিন্তু ব্যক্তিগত আমি কিন্তু এই চোখেতে আমার মা বাবাদের দেখিনি যে তোমরা তো বুড়ো হয়ে গেছো, তোমরা তো এই গেছে। আমার শেষ দিন অবধি মনে হচ্ছে যে মাকে আঁকড়ে ধরে বাঁচি, সেই জিনিসটা কিন্তু এখন আমি সত্যি খুব অভাব দেখছি।
এটা খারাপ লাগে, আমাদের মতো বয়সীদের এটা খারাপ লাগে। অনেকে ভালোভাবে নেয় হয়তো, যাকে পাত্তা দিলাম না, কিন্তু আমি পাত্তাও দিই, খারাপও লাগে, আবার নিজের মতো করে কাজ করে যাই। এটাই দরকার, খারাপ লাগুক, কিন্তু সেই খারাপ লাগাটাকে একবার তো মরবো। দিদি যদিও বললেন যে 60 পেরিয়েছেন, কিন্তু 60 পেরোননি আসলে, বয়সটা ওটা কোনোদিনই বেরোবে না। ওইখানে মানে 60 পেরিয়েছে মানে 61 মানে 16 আবার ব্যাগ গেলে চলো, তাহলে 6, ঠিক আছে 6 হতে পারে মন থেকে, যেমন আর কি। তো সুইট 16 একদম। দিদি সংসারের কথা যেহেতু বলেন, 15 বছর আপনার সংসার শুরু, মানে ভাবা যায় না সত্যি, এবং সেই সময় থেকে এত বছর সংসার কাজ সবটা সামলেছেন, হাসি মুখে সামলাতে পেরেছেন সব সময়? মানে কখনো এই যে আমরা সবকিছু ঘেটে ফেলি, আমরা প্রচন্ড, না আমি ঘাটিনি, কারণ আমার বর একটু ঘাটা ছিল আর কি। বর হচ্ছে জমিদারি মেজাজ। আচ্ছা, বাইরে একদম ছড়িয়ে যাচ্ছে, সেন্দা বলতে সবাই, বাইরের লোক একদম সেন্দা বলতে, সেন্দা যে কি বাস আমাকে দিচ্ছে সেটা বুঝতো না। তো আমি যখন বুঝে গেলাম যে এই বরকে নিয়েই থাকতে হবে, আর পালাবো কোথায়, আমি দেখেছি যে যারা পালিয়েছে এক সময় তারা বুড়ো বয়সে আবার ফিরে এসছে, সেই লজ্জাটার থেকে তার থেকে বাবা একটুখানি ঝগড়াঝাটি করে থেকে যাওয়াই ভালো, ব্যাস থেকে যাও, থেকে থাকতে থাকতে এতগুলো বছর কাটিয়ে দিলাম। কিন্তু এই যে বিয়ের পর অভিনয় শুরু, সেটাই কখনো বাধা আসেনি বোধহয়? মানে না না না, মা আসেনি, নিজের যখন চাচাপা চেঁচিয়েছে। তাছাড়া আমার মা, আমার নদী আর আমার দাও, এই 3 জন ছিল আমার পেছনে। হ্যাঁ, আর মেয়ে তো ছোট ছিল, মেয়েকে মায়ের কাছেই মেয়ে থাকতো আর কি সেই সময়টা। আর ও যখনই, আমার বর যখনই গিয়ে বাড়িতে চাচামেচি, হয়তো অফিস ক্লাব আমি খুব করেছি, কিন্তু লোকে না এখন বলতে লজ্জা পায়, কিন্তু আমার অফিস ক্লাবই আমাকে এগিয়ে নিয়ে যাবার, বেশি দিন করিনি, 2 বছর ম্যাক্সিমাম, কিন্তু তাতে আমি যতটা এগিয়েছি আমার অভিনয় দিয়ে, সেটাকে আমি একদম সম্মান করি ওই অফিস ক্লাবটাকে। এখন আর হয় না, করে কিন্তু আমি এখনো করে দেবো স্টেজে উঠে। আর বর যদি চেঁচাতে হয় তো আমি সেটা ইয়ে করিনি, সেটা নিয়েছে আমার মা আর দিদি। পাগলা চেঁচাচ্ছে হয়তো বাড়িতে, হ্যাঁ এখনো ফেরেনি, কখন ফিরবে, হ্যান করবে, ত্যান করবে। মা এমন ধমক টমক দিয়ে রুটি তরকারি খাইয়ে দিয়েছে যে আমি যখন গেলাম তখন সে ভোস ভোস করে ওদের ঘুমোচ্ছে, আমি গিয়ে বললাম ওটা চলো বাড়ি চলো, রান্না করতে হবে। আবার সে তখন উঠলো, তখন তো তার পেন পড়া, খোশ মেজাজ, ঠিক আছে ঘুমিয়ে পড়েছে, ভুলে গেছে। কিন্তু যখন চেঁচিয়ে নিত তখন আশেপাশের লোকেদের সামনে লজ্জায় মরতে হবে না, রাস্তায় চেঁচাচ্ছে, রাস্তা পার হচ্ছে, আমি চেঁচাতে আছে, আমি এদিক ওদিক দেখতে চিনি না। তারপরে আবার বাস আসছে দেখে হাত ধরেছে, তখন যে হাত ধরলে কিন্তু এটা আমার পাড়া ছেলে, দিদি মার খাওয়াবো। মানে আমি খালি ভাবি দিদি যে মানে দুঃখ তো পানি, কিন্তু সেটা প্রকাশ করেন না বোধহয়, মানে ওটাও অভ্যেস, প্রকাশ না করাটাও অভ্যেস। আর তার জন্য একটা লোকেরা ভাবে কি যে তো আমাকে একজন ভদ্রমহিলা বলেছিল রাস্তাতে, আপনার সংসারে কোনো অশান্তি নেই বলুন। কেন বলুন তো, না আপনি কিরকম হেসে হেসে করেন, না সংসারে অশান্তি নেই না, আসলে আমি তার বরকে ধরে টানাটানি করি তো, এই বরের সঙ্গে 4 দিন থাকি, বরের সঙ্গে। সেই যে ভদ্রমহিলা পালিয়েছে না, নিজের বরকে হারাবার ভয় আর আমার দিকে ফিরে আসবেন, পরে বর নিয়ে থাকবেন, ভালো লাগবে। সত্যি মানে দিদি পারেন আর কি এরকম করতে। কিন্তু দিদি আমি যেহেতু কষ্টের কথা বললাম যে এত ভালোবাসেন অভিনয়টাকে, এই যে অনেক কিছু হয়তো সহ্য করতে হয়েছে অভিনয়কে বাঁচিয়ে রাখার জন্য, সেই অভিনয় দূরে, সেই অভিনয় থেকে মঞ্চেও আপনি যেহেতু সেভাবে এখন আপনাকে দেখা যায় না, দেখাই যায় না, তো সেটা মানে সেইটা খারাপ লাগে না যে এটা তো অনেকটা জীবন? যেটা আমার খারাপ লাগে সেটা হচ্ছে আমি না একগাদা পয়সা জমিয়ে ফেলতে পারিনি, যে কোনো কারণেই হোক রাখতে পারিনি পয়সা। এবার তার মধ্যে একটা বিরাট ঝাড় হচ্ছে যে সিনেমাটা করেছিলাম, সেই সিনেমাটা যাদের পাশে দাঁড়িয়ে করেছিলাম, মানসিক প্রতিবন্ধী ছেলে মেয়েদের বাবা মায়েদের পাশে, ওই সিনেমাটায় পুরো 50 লাখ টাকা আমি, 50 না 56 লাখ টাকা আমি ঝাড় খেয়েছি। কিন্তু তখনও দাঁত বের করে ঘুরিয়েছে, তো লোকে বুঝতেই পারে না, ভাবে ওটা আমার ওই খাটের নিচে ওনাদের মতো কয়েকশো কোটি জমানো আছে আর কি।
আরে ওই জমানো না থাক, আমার মনের ভেতর তো জমানো আছে। আমি অত রাজার মতো ঘুরে বেরিয়েছি। এবং সেটা ফেরত দিয়েছেন কতটা কষ্ট? হ্যাঁ, একদম পুরো ফেরত দিয়েছি, একটা বাড়ি ফাড়ি বেঁচে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো আমি যে ঘুরে বেড়াচ্ছি, হয়েছে তো আমার মাথা গোজার, তো আরে কতটুকু জায়গা লাগবে একটা মাথা গোজার জন্য, থাকবে, ঠিক আছে, আছি, খুব ভালো আছে। কিন্তু ওই যে আমার গল্পটার থেকে একটা গল্প নিয়ে, আমার গল্পের বইটার থেকে একটা গল্প নিয়ে দেবদূতকে বললাম, দেবদূত তুই করবি রে একটু। আমি আর দেবদূত মিলে একটা 30 মিনিটের ছবি করলাম, দেবদূত অভিনয় করলাম। সেটা হচ্ছে অকাল বর্ষণ বলে। আচ্ছা, ছবিটা করলাম, আস্তে আস্তে করলাম, বেশ অনেকগুলো টাকা খরচা করো। তখন তো সিরিয়াল করছি, তো অত টাকা নিয়ে মাথা ঘামাচ্ছি না, টুকটুক করে হয়ে যাচ্ছে। একদম শান্তিনিকেতনে বড় বাস নিয়ে চলে গেলাম, কোনো আইন টাইনের কিছু না করে নিয়ে গিয়ে সবাইকে নিয়ে কাজ করলাম, করে টোরে ধরলাম। ভালোই করেছি তো, ছবিটা বেশ ভালো হয়েছে, দুজনের অভিনয় করে টোরে। ও খুব ভালো অভিনয় করেছে, দেবদূত খুব ভালো অভিনয় করেছে। এবার একটা 2 মিনিটের প্রোমো করে চারিদিকে ছাড়লাম। এবার একটি ছেলে আমাকে বললো ফোন করে যে দিদি আপনি তো এগুলো করছেন, এটা বাইরে পাঠান না। আমি তো জানি না এগুলো কোথায় করতে হয়, ফেস্টিভ্যালে। বললো আমি করে দেবো। হ্যাঁ করুন করুন আপনি, যদি ইয়ে হয়। বললো ঠিক আছে, তাহলে অনেকগুলো জায়গা আছে ফ্রি, অনেকগুলো জায়গায় কিন্তু টাকা দিতে হয়। কারণ টাকা দিতে হয় মানে কত টাকা, মানে 700 1500 ম্যাক্সিমাম 2000। হ্যাঁ ঠিক আছে করো। এই করতে করতে বেশ পাঠালাম, আমরা 12-14টা পাঠালাম। আরে আজ অব্দি 10টা ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়ে গেছি। সেই কোথায় ডেলটা, কোথায় ইয়ে, মানে আমি জানি না যে ওখানে প্রচারও করেন না। এখন জানলাম, এখনই বলতে বসে এসে গেল আর কি। সে আবার কি তার মধ্যে 5খানাতে আমি আর অভিনয় নিই। আর যেদিনকে একটা প্রাইজ দিচ্ছিল আমাদের এই যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে একটা ইয়েতে, পরের দিন যখন অ্যানাউন্স করলো যে আমার ছবি একটা প্রাইজ পেয়েছে, তুমি এসো কিন্তু, এসো কিন্তু। আমি গেছি, কি তোর গল্পটা নিয়ে তাহলে দিলেও, কারণ একটু সাহসী গল্প করেছি, গল্পের জন্য প্রাইজ দিয়েছে। আমি উঠে প্রাইজটা নিয়েছি, নিয়ে সবার কাছে বললাম যে আমি একটুখানি খুব ভয়তে ছিলাম, হয়তো গল্পটা ইয়ে হবে না। উনি যখন নাচছি ওখান থেকে বলে ম্যাডাম একটু দাঁড়াবেন, আপনার আরেকটা প্রাইজ আছে। আরে আমি তাকালাম, তাকে বললাম আরেকটা কি? শ্রেষ্ঠ অভিনেত্রী। বিশ্বাস করো আমি নিজের বুকের শব্দটা খালি শুনতে পাচ্ছিলাম, যে আমি একটু মানে কালকে যাদের অভিনয় দেখছিলাম, যে মহিলাদের সাংঘাতিক সাংঘাতিক অভিনয়, একদম তারা সত্যি অভিনেত্রী নাম ইয়েতে আমি বুঝতে পারিনি, তাদের বিট করে আমি অভিনেত্রী পুরস্কার পেয়েছি। আমি এরকম ভাবে যখন আসছে আমি এই ছেলেটা দিব্যদূত বলে ছেলেটি, তাকে আমি বলেছি দিব্যদূত তুমি এবার না, আমার ইয়েও দিইনি, আমার নাম্বারও দিইনি ওদের, ও দিব্যদূতের ইয়েতেই চলছে। হ্যাঁ দিদি আবার একটা আবার করে দিচ্ছে। এবার দিব্যদূত করে দিব্যদূত তুমি আমাকে পর ওগুলো দিয়ে দিও, তাহলে এবার আমি একটা ইয়ে করে বাজবো। এইবার আমার মনে হচ্ছে যে একটু যদি টাকা থাকতো তাহলে আরেকটা সাংঘাতিক গল্প আছে। মিঠুনদার সঙ্গে যখন কাজ করছিলাম তখন না, আমি শাস্ত্রী বোধহয় না, শাস্ত্রী না, মিস্টার মিসেস কি যেন, শ্রীমান শ্রীমতী, শ্রীমান ভার্সেস শ্রীমতী, পথিকৃৎটা। হ্যাঁ হ্যাঁ। তো আমি বললাম যে মিঠুনদা এরকম একটা নিজের কথা ঢাকনা পেটালে তো হবে না, কারণ আপনার সঙ্গে কালকে তো আর দেখা হবে না, এই দেখা। খুব ভালো ব্যবহার, মানে খুবই ভালো ব্যবহার। তো বলো বল বল। না আমি এরকম একটা ছবি করেছিলাম, ওই যে পথের শেষ কোথায় ছবিটা, হ্যাঁ আমাকে উত্তর আমেরিকা থেকে পুরস্কার দিয়েছে, আমি এখান থেকে অনেক ইয়ে পেয়েছি, আর পেয়েছি এইরকম ছেলে মেয়েদের নিয়ে করেছি। এবার আমার একটা এরকম গল্প আছে, গল্পটা শুনলো। না একটা 30 মিনিটের ছবি আমি করতে চাইছি, যদি আপনি করেন। এটা 30 মিনিটের ছবি হবে না তনিমা, তুই এটাকে বড় ছবি কর। না বড় ছবি করলে আমি আপনাকে পাবো কোত্থেকে, কেননা আপনি তো নিজেই সব টাকা নিয়ে চলে যাবেন। আমি না তুই কর না, আমি 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 বলবো প্রতিকৃতকে বলবো একটা ইয়ে দিতে, কিন্তু ছবিটা তো আমি পরিচালনা করতে চাইছি। বুঝতে পেরেছি, কারণ আমার লেখা তো, অতএব আমি যদি নিজেকে না বুঝে করি তাহলে আমি সেটা তো করতে পারবো না। যা হয় হবে, লস করবো নিজেই করবো বলে সেই লসের আমি মুখ দেখতে শুরু করলাম, কি ভালো কি ভালো। কিন্তু এই ছবিটা কি হচ্ছে, মানে প্রযোজক পেলে হবে না? প্রযোজক পাবো না আমি জানি, প্রযোজক আমার কাছে আসবে না। প্রযোজক পাওয়ার কপাল থাকে, থাকে আমাকে আমাই করতে হবে। যদি আমি করতে পারি তাহলে করবো। মিঠুন চক্রবর্তী না না অত বড় ছবি করতে পারবো না, 30 মিনিটের ছবি। কিন্তু দিদি বর্তমানে যা পরিস্থিতি, পরিচালকদের এবং ফেডারেশনের দ্বন্দ্ব, সেখানে আবার পরিচালক হিসেবে না ওই পরিচালক হিসেবে আমার কাজ করবে না,
ওটা হচ্ছে আমার মনের সাহসে আমার জন্য ছবি করা। ওটা দেখো 30 মিনিটের ছবিতে সেই 30 এমন খরচা হবে না যাতে আমাকে ওই অত লাখ টাকার ধাক্কা খেয়েও 55টা আমার জীবনে একটা অঙ্গ, জানো তো, ছবি করতে গিয়েও 55 লাখ খেয়েছি, বাড়ি করতে গিয়েও 55 লাখ খেয়েছি। আস্তে আস্তে বলছেন দিদি, আমি আমার জীবনের একটা, এবং একটা আপনি নিজে ফিরিয়ে দিয়েছেন, নিজেরটা এখনো পাননি। ছবির টাকা আপনি ফিরিয়ে দিয়েছিলেন, নিজের বাড়িটা বিক্রি করে ফিরিয়ে দিয়েছি। দিয়েছি বলে যে মাথা উঁচু করে বসে থাকতে পারছি একদম। আর এটা তো করবো। এবার আমি একটুখানি নতুন কাজ করতে চাইছি, সেটাতে তোমাদের সঙ্গে লাগবে আমার অবশ্যই। সেটা হচ্ছে আমাদের বাংলায়, আমি বাংলাই বলবো, ভারতবর্ষ বলবো না, আমাদের বাংলায় এত চিত্রশিল্পী আছেন, ছিলেন, যেখান থেকে ধরো তোমার ঠাকুর বাড়ি তো বটেই, তাছাড়া নন্দলাল বসু, যামিনী রায়, এরকম অনেক আছেন। আর আমি এমন কিছু বাড়ি জানি যারা আমার বন্ধু বলতে পারো, কিংবা আলাপ হয়েছে, পরিচিত, হ্যাঁ, তাদের কাছে না অরিজিনাল ছবি রয়েছে, ইতিহাস রয়েছে। এই বাড়িতে বসে ইনি এই ছবিটা এঁকেছেন, এই রচনা করেছেন, এরকম। তো আমি চাইছি, দেখো এই গান নিয়ে সব নিয়ে অনেক কিছু হয় আমাদের, ইউটিউব সব জায়গাতেই দেখি, কিন্তু এই যে শিল্পীদের নিয়ে সেরকম কিছু আমি দেখতে পাইনি এখনো। আঁকা শিল্পী ধরো যারা অনেক নাম করেছে, যারা ধরো আজকে খুব নাম করেছেন, লাখ লাখ টাকা তাদের ছবি বিক্রি হয়, সেরকম মানুষ যেমন আছেন, যারা খুব ভালো আঁকেন কিন্তু নাম করতে পারেননি, অতএব তারা সেই ওই আমাদের যেমন এরকম দাঁড়িয়েলা এরকম ছবি দেখি, মহিলাদের থেকে একটু বেশি পুরুষদেরই দেখি ব্যাপারটা। আর তারপরে কিছু নতুন বাচ্চা ছেলে মেয়ে শিল্পী, আমি কিছুদিন ধরে ঘুরছি এই সমস্ত প্রদর্শনীতে, বা কি সুন্দর সুন্দর তারা ছবি একে। সত্যি তো এখন রঙের এত দাম, ইঞ্জিনের এত দাম, সবকিছু নিয়ে তারা তাদের যদি একটা কিছু জায়গা করে দিতে পারি, আমি একটু সেই নতুন স্টার্টআপ, একদম এটা বলা যেতে পারে। কিন্তু মানে এই যে সময়টা অভিনয় থেকে দূরে, কিন্তু আপনি ইউটিলাইজ করছেন অন্যভাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে মাথায় বসে থাকার মানুষ নন একেবারেই। ওই মাথার ফোকান করে বাড়িতে ঝাড় খাবো আবার, একদম নতুন শুরুর তো কোনো সময় হয় না, বয়স হয় না। শুধু যদি বেঁচে থাকি আরেকবার একটা অন্য জিনিস করে দেখিয়ে দিয়ে যাবো, একদম 2-4 হবে, নিশ্চয়ই হবে। শেষ করব, কিন্তু শেষে একটাই প্রশ্ন করব দিদি, যে আপনি নিজে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, সত্যি কথাটা বলতে ভালোবাসেন, সেটা বলেছেন, এবং সেটার জন্য সেটা ফলও পেয়েছেন আপনি নিশ্চয়ই, বা হয়তো পাননি। কিন্তু রাজনীতির, সরাসরি রাজনীতির শিকার কি তনিমা সেন? দেখো, আমি এমন একটা মানুষ নই যে আমাকে নিয়ে যারা অত ব্যস্ত তারা তীর্থরূপটা আমার দিকে ছুঁড়বে বলে আমার মনে হয় না। এরা বলতে গেলে নিজেকে একটু রেলা দেখানো হয় আর কি। এই তো এই কথাটা বলেছিলাম বলে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, আমার মনে হয় না আমার অত আছে। আমাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। শুধু রাজনৈতিক দল নয়, আশেপাশে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, সে তো থাকেই। সামনে যতই দিদি 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 করুক, আমি বুঝলাম ভীষণ কুকুরের মতো গন্ধ পাই। তুমি যতই আমার কাছে হেসে হেসে আসো, তবে আমার দোষ হচ্ছে আমি গন্ধটা পেয়ে তোমার কাছ থেকে সরে যেতে পারি না, যে দেখি না ও সরাক, তারপরে যাবো। এখন একটা চরম কিছু হোক, চলে যাবো আমি, ঘাটা খাই তারপরে। কারণ যদি ভুল হয়, আমি তোমাকে যদি ভুল বুঝে থাকি, তাহলে তো সেটা খুব মানে পরবর্তীকালে কষ্ট হবে, যে সে তো যেটা করেনি আমি কেন ভাবলাম। সেরকম থাক না, খেলে খাবো আবার কি, কপালটা তো কেউ নিতে পারবে না রে বাবা। সেই একদম একদম। থ্যাংক ইউ দিদি। মানে এত সুন্দর একটা, কত কিছু মানুষের জীবনে ঘটে যায়, কিন্তু এত সুন্দরভাবে সেটা হাসি মুখে সেই ঘটনাগুলোকে সুন্দর করেও রাখা যায়। মানে কি সুন্দর করে দিদি বললেন, দিদি হাজবেন্ডের কথা, সংসারের কথা, সবের মধ্যেই খারাপ আছে, কিন্তু দিদি ভালোটাই খুঁজে নেন আর কি। তনিমা সেন, আমরা তাই দেখে এসেছি। দিদি ভালো থাকবেন। শেষ করবো, শেষে আপনার প্রিয় দর্শকদের কি বলবেন? তারা অপেক্ষায় থাকে সবসময় আপনাকে দেখার, আপনার কথা শোনার। দেখতে তো পাবেনই, তবে এতদিন আপনারা আমার সঙ্গে ছিলেন বলেই আমি আজও এখানটা এসে বসতে পেরেছি। রাস্তাঘাটে বেরোলে, আজকেও আমি যখন এখানে আসছি আমাকে জিজ্ঞেস করেছি কি হলো, দেখতে পাচ্ছি না কেন। তা এই যে একটা
ফাঁকা জায়গা সৃষ্টি করেছি, এটাও ঈশ্বরের আশীর্বাদে। তবে আপনাদের হাত ধরে আমি এবার একটা নতুন জগতে নিয়ে যাব, আপনারা এবারও আমাকে সঙ্গ দেবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। থ্যাংক ইউ।